তো মানুষে বলছে যে হ্যাঁ দুর্নীতির কথা আপনারা অনেক বলেছেন, আমরা অনেক শুনেছি, শেখ হাসিনা অনেক দুর্নীতি করছে, ঠিক আছে, কিন্তু উনি তারপরেও তো আমরা খেয়ে পড়েছিলাম। তারপরে কিন্তু আমরা সুযোগ সুবিধা, উন্নয়নের সুযোগ সুবিধা পেয়েছি, আমরা পদ্মা ব্রিজ পেয়েছি, যত উন্নয়ন দুর্নীতি করুক আমরা ওতে পার হচ্ছি, আমরা এক্সপ্রেসওয়ে পাচ্ছি, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে নানান ধরনের ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি, যেগুলোর থেকে আমরা বেনিফিশিয়ারি, এবং যেটা আমরা পরবর্তীকালে আমরা আশা করেছিলাম হচ্ছে ভালো হবে, কিন্তু ভালো তো হচ্ছেই না, আরও খারাপের দিকে যাচ্ছে। ফলে এই কথাটা প্রচার হচ্ছে যে সাধারণ জনের মুখে মুখে আমি দেখছি, সাধারণ নিউট্রাল পাবলিক, যে আগেই ভালো ছিলাম। আর একটা জিনিস নতুনভাবে আমি খেয়াল করলাম, অনেকের মধ্যে কথা আসে, ভালো সুধী সমাজের মধ্যে, এভাবে দেশ চলতে পারে না। সো এই দুটো জিনিসেই বর্তমান পরিস্থিতির একটা নেগেটিভ ব্যাখ্যা দেয়, মানে এটা ইতিবাচক নয়, নেতিবাচক একটা দিকে দৃষ্টি, মানে মানুষের দৃষ্টি নিয়ে যায় আর কি, যে আমরা ভালো কিছু পেলাম না, শেখ হাসিনা খারাপ ছিল, অনেক ক্ষতি করেছে আমাদের, কিন্তু এখন আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত। এই সব কিছুর সমাধানটা কি? সমাধান হলো পরিষ্কার কথা, রাজনৈতিক স্থিতিশীলতা, যেটা নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক স্থিতিশীলতা করতে গেলে সব পক্ষের একটা, সব মতের সমন্বয় করতে হবে, একটা সবার সঙ্গে যেটাকে বলা হয় রিকনসিলিয়েশন, সমঝোতা করতে হবে, করে আমরা সবাই একসাথে বসি। দেশের একটা বিশাল বিপর্যয় সামনে, অর্থনৈতিক নানান কারণে হচ্ছে, ইরানের যুদ্ধ বিশালভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে, এবং সামনে আরও অনেক ধরনের ক্ষতিগ্রস্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের এখানে। সামনের দিকে যদি আমরা এইভাবেই চলতে চাই, গৃহযুদ্ধ হতে পারে, দুর্ভিক্ষ তো হবেই। অলরেডি রিপোর্ট এসছে যে 1,81,00,000, এটা ওয়ার্ল্ড ফুড প্রজেক্ট, মানুষ মানে 10% অফ বাংলাদেশ পপুলেশন এক্সট্রিম খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বা পড়েছে অলরেডি, মানে দুর্ভিক্ষ অবস্থা 10%, আর 40%, 38.8% মাত্র লোক তারা খাবার যতটুকু দরকার ন্যায্য পুষ্টি পাচ্ছে না, আন্ডার নারিশড, মানে 50% মতো লোক অলরেডি অভুক্ত অথবা অর্ধভুক্ত অবস্থা আছে। সামনের দিকে এটা, এবং সারের দাম 164% সালফারের দাম বেড়ে গেছে, সব কিছুর দাম বাড়ছে, ট্রান্সপোর্ট কস্ট বাড়ছে। তো এখানে আমাদের চল রিকনসিলিয়েশন, যার জন্য দরকার ছিল এটা ইলেক্টেড গভর্নমেন্ট, আমি যে একটা সাপোর্ট করেছিলাম যে ওই গভর্নমেন্ট চলে যাক, এই গভর্নমেন্ট আসলে অন্তত ওনারা পলিটিক্যাল গভর্নমেন্ট হবে, যেভাবেই নির্বাচন হোক, যেভাবেই পাশ করুক, ওনারা হয়তো দেশের ভাঙানোর জন্য কাজ করবেন, দেশের মানুষের জন্য। সেখানে ফার্স্ট দরকার ছিল আওয়ামী লীগকে নিয়ে এখানে তাদেরকে সুযোগ দেওয়া, সার্বিকভাবে সুযোগ দেওয়া। এবং আওয়ামী লীগের নামে আমার স্টাইলের একটা আওয়ামী লীগ বানাবো, আমি যেরকম পছন্দ করি ওইরকম খয়ের খায় আওয়ামী লীগ, এটা তো কোনো আওয়ামী লীগ হবে না। আওয়ামী লীগ মানে হলো শেখ হাসিনা। এটা আমরা যত কি বলি আর না বলি, এটা বললে মানুষের মনে করে আমি শেখ হাসিনার দালালি করছি। শেখ হাসিনা আমাদের অনেক কিছু করছে, যদি আমি শেখ হাসিনার দোষ দিন, এটা আমাদের লোকেরাই করেছে। শেখ হাসিনা সুযোগ নিয়েছেন, উনি আমাদের প্রতিপক্ষ, আমাদের ভালো করবেন এরকম গ্যারান্টি তো আমরা ওনার কাছে চাইতে পারি না। প্রশ্নটা হলো যে শেখ হাসিনার পপুলারিটি এখন বেশি, আওয়ামী লীগের পপুলারিটি যত দেখছি, আমি নিজে দেখছি। কিভাবে দেখছেন? দেখছি মানুষের সঙ্গে কথা বলি, আমি যখন যাই, যেখানে যাই, বিভিন্ন জায়গায় যাই, আমার কাছে মানুষ চলে আসে এবং সবাই এসে কথা বলতে চায়, মনের কথা বলতে চায়। কেননা তারা জানে যে একটা রাস্তার লোকের কাছে বলবো, সাংবাদিক, সে সরকার পক্ষ কিনা, কোন পক্ষ আমি জানি না, সে সরকার এজেন্ট কিনা তাও জানি না, আবার আমার বাড়িঘর দোসর বলে জ্বালিয়ে দেয় কিনা, মানুষের ভয় করে। আমাকে তারা সবাই চেনে যে আমি সরস কথা বলি, যা বলি, যা হবে তা হবে। তো আমাকে স্যারই অবস্থা, আমরা তো বলছে স্যার শেখ হাসিনার সঙ্গে ভালো ছিল, বলে শেখ হাসিনা তোমার ধরে নিয়ে মারতো, তো গুলি করে মারতো সব লোককে, বলে স্যার তারপরে তো আমরা শান্তিতে থাকতাম, আমাদের তো কোনো অসুবিধা হয় নাই, কোনো রাস্তা পথে মব হয় নাই, আমাদের বাড়িঘর লুট হয় নাই, দোকানপাট লুট হয় নাই। এখন তো একটা নতুন জিনিস তৈরি করছে, শেখ হাসিনা তো মানুষকে ধরে নিয়ে নেয়, জেলখানে ধরতো বা মারতো বা যাই কিছু। এর তো বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান 14 পুরুষ ধ্বংস করে দিচ্ছে, মানে একটা মানুষকে নিঃস্ব থেকে নিঃস্ব করে দিচ্ছে। সে মারা গেল, তার না, তার ছেলে মেয়ে বউ সব ফকির হয়ে গেল। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে খুব সংক্ষেপে জানতে চাই, এই যে গুম, আয়নাঘর নিয়ে যে কথাগুলো, এই বিষয়ে কি বলবেন? এটা নিয়ে একটা বড় ইন্টারেস্টিং কথা আমি কয়েকদিন আগে দেখলাম। কে জানি একটা কথা বলেছে যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকেও আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে অনেক টর্চার করা হয়েছে। আয়নাঘর এবং টর্চার যদি ওই সময় 2007 বা 2008 সালে যখন ওনাকে নিয়েছে, সে সময় যদি থাকে, তাহলে শেখ হাসিনাকে এককভাবে দোষ দিয়ে আয়নাঘর করেছেন, এটা দোষ দেওয়ার তো কোনো মানে আমি বুঝি না। তখন যদি ওনাকে যদি আয়নাঘরে নিয়ে যাওয়া হয়, তার মানে আয়নাঘর ছিল। সেই আয়নাঘরের আগে সরকার কে ছিল? 111-এর সরকার তো তখন মাত্র এসছে 6 মাস বা 5 মাস বা 2 মাস, তার আগে তার বিএনপি ছিল। তাহলে আয়নাঘরগুলো এবং এই বন্দিখানাগুলো বিএনপির সময়ও ছিল। এগুলো হলে ইন্টারোগেশন সেল পৃথিবীর সব দেশে সবসময় থাকে, আমি যতটুকু জানি। এখন এইটাকে নিয়ে
যতটুকু বলা হচ্ছে, যেহেতু আমি বিষয়টা সম্পর্কে অত ডিটেল জানি না বা এইসব না, আমি এক্সপার্ট না, কাছে বলতে পারবো না। কিন্তু আমরা বিদেশি সিনেমা টিনেমা দেখি না, ওখানে আমেরিকাতেও আছে, সেই যে কোনো পৃথিবীর যে কোনো দেশেই, আশেপাশে সব দেশেই এই ধরনের সেল আছে যেখানে রাখা হয়, যেখানে ইন্টারভেনশন করা হয়, অনেক সময় টর্চার করা হয়। এটা আমরা ভারতের সিনেমায় প্রায় সময় দেখি, পুলিশ কাস্টডিতে নিয়ে টর্চার করছেন। তো আমি এটার পক্ষে নই, এটার বিপক্ষেই আমি। এমন কেননা টর্চার হলে তো আমাদের উপরই হবে, আমরা তার কারো টর্চার করতে পারবো না। কাজে ওটার পক্ষে আমরা নই। তবে যেভাবে নাটকীয়তা তৈরি করা হচ্ছে, আমি মনে করি এগুলো নাটকীয়তাই। এটাকে ফ্যাক্টস ফাইন্ডিং দিয়ে চুলচেরা বিশ্লেষণ নিরপেক্ষভাবে করার আমি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা দেখছি না। দেখলে যদি সত্যিকার অর্থে আসে যে না, শেখ হাসিনা অনেক বেশি বাড়াবাড়ি করেছেন অনেক, তাহলে তার শাস্তি হওয়া উচিত। সেটা তো উনি নিজেও স্বীকার করছেন যে বিচারে যদি আমি দোষী সাব্যস্ত হই, আমি তো দোষী স্বীকার করতে রাজি, আমি বিচারের সম্মুখীন রাজি আছি। বর্তমান রাজনৈতিক যে অবস্থা, এটা নিয়ে কি বলবেন? না, এখনো আমরা খুব পরিষ্কার কোনো ধারণা পাচ্ছি না কি হতে যাচ্ছে। ভারতে মাননীয় প্রধানমন্ত্রীর একটা যাওয়ার কথা সামনের ব্রিক্স সম্মেলনে, উনি যাবেন কিনা এখনো কনফার্ম করেননি। তবে ওনাকে যারা না যেতে বলছে, আমি মনে করি তারা ওনাকে ঠিক প্রপার গাইড করছেন না। আমি ভারতের রাজনীতি দীর্ঘদিন আমরা প্রতিবেশী থাকার কারণে, এতেও আমি রাজনীতিতে আছি, আমি খুব ভালো করে জানি কাউকে ইনভাইট করলে যদি কেউ না যায়, ভারতীয়রা নিজেদের দেশ সম্পর্কে দেশপ্রেমিক এবং ওনার দেশের মর্যাদা সম্পর্কে অত্যন্ত সেন্সিটিভ। এবং সেখানে তারা দলমত সবাই এক শুধু দলমত নিয়ে ভারতীয় লোক না, ভারতীয়রা যারা আমেরিকা অবস্থান করে, যারা ইউরোপে অবস্থান, যারা কেনিয়া অবস্থান করে, যারা সাউথ আফ্রিকা, তারাও ভারতীয় বলে তাদের নিজেকে গর্ব অনুভব করে। সেই ভারতীয় কোনো দাওয়াত রিফিউজ করলে এটাকে নিয়ে কিন্তু ভারত খুব সহজভাবে গ্রহণ করতে পারবে না। কাজে এটা নিয়ে সমস্যা হতে পারে। আবার আমি মনে করি যে এটা ওনারা ভালো মনে করবেন, যেটা ভালো মনে করেন তা করবেন। আমার ধারণা আপনার পরামর্শ যাওয়া উচিত, না গেলে আমন্ত্রণটা গ্রহণ করা উচিত, না হলে সামনের দিকে রাজনীতি ভারতের সমর্থন ছাড়া আমরা যত কথা বলি, ভারত আমাদের চারপাশে। এবং ভারত কিন্তু একটা কথা অনেকেই ভুল করে, ভারত কিন্তু আমাদেরকে প্রতিবেশী হিসেবে, প্রসপ্যারাস কান্ট্রি হিসেবে দেখলে তাদের জন্য ভালো। ওরা শুধু বর্ডার সিকিউরিটি নিয়ে চিন্তা করে, সেটাও চিন্তা করে, বিকজ উই আর পুয়ার অ্যান্ড উই আর প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রি। এই দুটো জিনিস ভারতের জন্য রিস্ক, যে মুসলমান কান্ট্রি এবং পুয়ার হলে এদের মিলিটেন্সি এখানে ডেভেলপ করার সম্ভাবনা থাকে, যেটা বর্তমানে অনেকেই সন্দেহ করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একদম 1 মিনিটে আপনার কাছে একটু জানতে চাইবো, জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামো, যেমন আপনি বলছেন জাতীয় পার্টির জনসমর্থন ব্যাপক আছে, কিন্তু এই সাংগঠনিক কাঠামো দিয়ে এই জনপ্রিয়তা ধরে রেখে আরো ভালো কিছু করা সম্ভব কিনা? না, এবার ওখানে আমাদের সমস্যা, এবার ভেরি কারেক্ট, সংগঠন আমাদের অত শক্তিশালী নেই, নানানভাবে নষ্ট করা হয়েছে। তো এখন আমরা এটাকে সাজানোর চেষ্টা করছি। আমরা খুবই আশাবাদী, যেহেতু রাজনীতি থাকলে রাজনৈতিক দল, ওটা হলো তার সবচেয়ে আসল খাদ্য আর কি। রাজনীতি থাকলে রাজনৈতিক দল দাঁড়িয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। আমাদের রাজনীতি আছে এখন, মোটামুটি জনগণ এখন জানে যে কী রাজনীতি আমরা করছি, পরিষ্কার। এবং আমাদের সঙ্গে একমত অনেক অনেক মানুষ, প্রতিদিন আমাদের সমর্থন বাড়ছে এবং নতুন নতুন লোক দলে যোগদানও করছেন। তো আমরা সামনের দিকে আশাবাদী। বিনা ভোটে নির্বাচন শুধু 2014 হয়েছে, সেটাও একমাত্র নয়, এরপরে 2026-ও বিনা ভোটে নির্বাচন, তার আগেও হয়েছে। কাজে তবে ওটা ভালো নির্বাচন হয়নি, যেহেতু সবাই আসেনি, অর্ধেকে বর্জন করেছে। বিশেষ করে তৎকালীন সময় যারা জোটে ছিলেন, 4 দলীয় জোট অথবা বিএনপির নেতৃত্বাধীন, তারা নির্বাচনটাকে বানচালের জন্য অনেক ধরনের সংগ্রাম করেছেন, সহিংসতা করেছেন, নির্বাচন কেন্দ্র জ্বালিয়ে দিয়েছেন, পথে ঘাটে আক্রমণ করেছেন, অনেক কিছু করেছেন। তার পরবর্তীতে ওখানে কিন্তু আমি নির্বাচন করিনি, আমার সঙ্গে প্রায় 300-র মধ্যে 270 জনের মতো আমরা উইথড্র করে চলে এসেছিলাম। আমার উইথড্রল অ্যাকসেপ্টেড হয়নি, এরশাদ সাহেবের উইথড্রল অ্যাকসেপ্টেড করা হয়নি। তারপরেও কিন্তু আমি বলেছিলাম আমি নির্বাচনে নাই, ঘোষণা দিয়ে বলেছিলাম, ফলে আমি নির্বাচন ওখানে যাইও নি একদিনও। পরবর্তীকালে আমাকে টেকনোক্র্যাট মন্ত্রী করার জন্য বলা হয়েছিল ওই সরকারের আমলে, তো আমি সেটা তো হইনি। পরে আবার পরবর্তী যেটা 2018-তে যে নির্বাচন হলো, একাদশ নির্বাচন, ওটাতেও আমি অংশগ্রহণ করেছিলাম, পাশ করেছি। 2024-এর নির্বাচনে অনেক নাটকীয়তার পরে আমরা যেহেতু যেতে চাইনি, যাই হোক 2018 সালে বিএনপিও অংশ নিয়েছিল, সবই এটা সর্বদলীয় অংশগ্রহণ ছিল, ওটাও ভালো নির্বাচন হয়নি। তারপরে 24 সালেও একটা নির্বাচন হয়েছে, ওটা ভালো নির্বাচন হয়নি, ওখানেও আমি ছিলাম, কিন্তু আমি সবগুলোতেই আমরা জয়লাভ করেছিলাম, 2010 ছাড়া। সেই হিসাবে পার্লামেন্টে এবং অন্যান্য দল যেটা করেছে, যে তারা যে সময় সরকারে, যেমন বিএনপি এবং আওয়ামী লীগ যখন যে ক্ষমতায় থাকেনি, তখন তারা পার্লামেন্ট বর্জন করেছে, কিছুদিন থেকেই কোনো না কোনোভাবে পার্লামেন্ট থেকে চলে গেছে। কিন্তু আমি যে কোনো সময়, যে কোনো সরকারের সময়, সবসময় পার্লামেন্টে ছিলাম।
তো সেই কারণে আমার পার্লামেন্টের অভিজ্ঞতা, আমার ধারণা বাংলাদেশে পার্লামেন্টের, এবং আমি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতাম প্রতিটি ডিবেটে, প্রত্যেকটি ইস্যুতে, প্রায় প্রতিটি আইনে কোনো না কোনোভাবে আমি ইনভলভ থাকতাম। ফলে পার্লামেন্ট অ্যাক্টিভিটিসে বাংলাদেশে এত ব্যাপকভাবে অভিজ্ঞতা সম্পন্ন অথবা সরাসরি সম্পৃক্ত থাকা আর দ্বিতীয় কোনো কেউ আছে কি না আমার সন্দেহ আছে। তো কাজেই এই দিকে চিন্তা করলে অভিজ্ঞতার দিক দিয়ে আমার একটা বড় ধরনের অভিজ্ঞতা আছে। আমি সংসদে সরকারি দলের ছিলাম, বিরোধী দলের ছিলাম, বিরোধী দলের উপনেতা ছিলাম, বিরোধী দলের নেতা ছিলাম, মন্ত্রী ছিলাম, ক্যাবিনেট মন্ত্রী ছিলাম, এবং যতটুকু কাজ করেছি আল্লাহর রহমতে আমার কোনোরকম কোনোখানে কেউ কোনো দুর্নাম করেননি, সবাই আমার কাজে সন্তুষ্ট ছিলেন। যখন আমরা বিরোধী দলে ছিলাম, আমি বিশেষ করে 2024-এর যে নির্বাচন নিয়ে কথা বলা হয়, সেখানেও কিন্তু আমাদেরকে দোষর বলে বলা হয়। হয়তো আমাদের দলের কিছু লোক তারা সবসময় দোষর ছিলেন। আমাদের দলের একটা সমস্যা হলো 90-এর পর থেকে যে সরকারগুলি এসছে, বিএনপি এবং তারপর আওয়ামী লীগ, এরা আমাদের দলকে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, তাদের একটা প্রতিপক্ষ মনে করেছিলেন যে তাদেরকে যে কোনোভাবে এই দলটাকে শেষ করতে হবে। এরশাদ সাহেবের ব্যাপক পপুলারিটি, জেলখানার থেকে ভিতর থেকে উনি বারে বারে জিতে যান, কোনোখানে হারেন না। তো ওনারা যে কোনোভাবে হোক এটাকে বড় একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ধরে নিয়েছিলেন যে এই প্রতিপক্ষ শক্তিশালী হতে পারে, আমাদের বিপদ হতে পারে। ওনারা এটা ধ্বংস করার চেষ্টা করেছেন। 91 থেকে 96 পর্যন্ত বিএনপি আমাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে, পার্টি অফিস বন্ধ করে দিয়ে, 144 ধারা জারি করে কোনোখানে কাজ করতে দেননি। আবার সপ্তম পার্লামেন্টে যখন আওয়ামী লীগ আসলেন, তখন আবার আমাদের দলের মধ্যে একটা ভাগ করে তারা একেবারে তাকে সুযোগ সুবিধা দিয়ে একটা ডিভিশন, ওই ডিভিশনটা আওয়ামী লীগের পলিসি ছিল, যখনই ওনারা ক্ষমতা থাকতেন আমাদেরকে মধ্যে ডিভিশন করে একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করতেন, যারা আমাদের নীতির বাইরে চলে যেতেন বা পার্টির ডিসিশনের বাইরে গিয়ে সরকারকে সমর্থন করতেন। আর বিএনপি করতে জবরদস্তি আর কি, মানে করতে দেবে না, মিটিং করতে দেবে না, এখানে ওখানে ধমক, নানানভাবে ত্রাস সৃষ্টি করা। আমাদের এটা এর আগের সরকার শুরু করে গেছেন। এখন পর্যন্ত বিএনপির এই কালে আমরা ওটার থেকে সম্পূর্ণ উদ্ধার হতে পারিনি। আমাদের উপরে এখনও নানান ধরনের প্রেশার, আমাদের নেতাকর্মীদের এখনও অ্যারেস্ট করা হচ্ছে। তাদের বাসা থেকে পালিয়ে গেছে কয়েকদিন আগে আমাদের গাজীপুরের আমাদের এক নেতা আর কি, তার বাসার থেকে রেইড হয়েছে, সে পালিয়ে গেছে, তার ভাইকে ধরে নিয়ে গেছে। কয়েকদিন আগে নির্বাচন করেছেন আমাদের একটা শরীফুল ইসলাম জিন্না বগুড়ার থেকে, বগুড়ার ওই মহাস্থানগড় ওই এলাকা থেকে। ওখানেও তাকে নির্বাচনের সময় উনি বলছে আমার পরে খুব অত্যাচার, আমি নির্বাচন করতে পারছি না। পরে নির্বাচনের পরে 1 মাস পরে তাকে আবার অ্যারেস্ট করা হয়েছে, বিভিন্ন মামলায় আটক করে তার জামিন হওয়ার পরে আবার শোন অ্যারেস্ট দেখিয়ে এখনও তাকে ধরে রাখা হয়েছে। কাজে আমরা এখনও ওই প্রেশারের মধ্যেই আছি, আমরা একেবারে ফ্রিলি আমরা কাজ করতে পারছি না। তো ওইটা হলো বিএনপির ট্যাকটিক্স, হলো প্রেশার দেওয়া, আর এদের ট্যাকটিক্স হলো দুই ভাগ করে একটা ভাগকে তারা সবসময় সরকারের পক্ষে কাজ করানো। এবং মজার ব্যাপার হলো অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও সেই একই গ্রুপ আবার সেই সরকারের সাথে লাইন করে আবার আমাদের বিরুদ্ধে একটা মামলা দিয়ে আবার আমাদেরকে একটা বিপদে এবং সেখানে দেখলাম ইলেকশন কমিশনও তাদের পক্ষে কাজ করছে, সরকারের একটি অংশ কাজ করছেন বলে আমাদের মনে হলো। এবং তারাই বললেন যে সরকারই আমাদের দিয়ে করিয়েছে এবং সরকার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের লোকদের বলেছে তোমরা আমাদের সঙ্গে আসো, কাদের সাহেবের সঙ্গে সরে যাও, তাহলে এই জাতীয় পার্টি নিয়ে আমরা বিরাট কিছু সুযোগ সুবিধা সরকারে লাভ করব, নানান ধরনের কথা বলে ওদের নিয়ে যাচ্ছিলেন। তো সেই প্রবলেমটা আমরা এখনও সন্ধিয়ান যে এই প্রবলেম হয়তো আবার বর্তমান সরকারের সঙ্গে হতে পারে। তবে যেটাই হোক, এবার আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় পার্টি জনগণের কল্যাণের দল করে, জাতীয় পার্টি জনগণের পক্ষের দল, এবং আমরা যে কোনো সমস্যা আসুক, আমাদের লাঙ্গল থাক না থাক যাই থাক, আমরা যে আছি যেভাবে আছি সেভাবেই আমরা জনগণের সঙ্গে এখন থেকে থাকব। এটা আমাদের চ্যালেঞ্জ এবং এটা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। 96 যে 15 ফেব্রুয়ারি নির্বাচন ছিল, সেই নির্বাচন বাদে প্রতিটা নির্বাচনেই কিন্তু জাতীয় পার্টির কম বেশি প্রার্থী বা এমপি সংসদে ছিলেন। এই প্রথম কোনো জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য নেই জাতীয় সংসদে। কেমন লাগছে? না, এটা মানে এটা কি জনগণ প্রত্যাখ্যান করলো জাতীয় পার্টিকে? এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। আমরা প্রথমে এটাই মনে করেছিলাম এবং আমি হতাশাগ্রস্ত হয়েছিলাম যেহেতু আমাদের অবশ্য নির্বাচনের সময় যেটা বলা হয় অবাধ এবং সুষ্ঠু, অবাধ বলা যায় না, যেহেতু আওয়ামী লীগকে আসতে দেওয়া হয়নি, এমন সব দল সমানভাবে পার্টিসিপেট করেনি। অবাধ কথার অর্থ হলো সবাই পার্টিসিপেট করতে পারবে, ভোটও দিতে পারবে, সবাই পার্টিসিপেট করতে পারবে, সেটা করা হয়নি, কাজে অবাধ হয়নি। আর সুষ্ঠু বলা হয় সকলকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হবে, আমাদেরকে প্রথম থেকেই লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয়নি। নির্বাচনে যখন কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে তখন ইলেকশন কমিশন আমাদের সঙ্গে কথা বলবেন না, আমরা মিটিং করতে যাচ্ছি পারমিশন নিয়ে, সেখানে মব তৈরি করে আমাদেরকে মিটিং করতে দেওয়া হচ্ছে। তখন আমরা স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমরা যে নির্বাচনে যাবো হাত পা বেঁধে পুকুরে সাঁতার কাটতে দেওয়ার মতো অবস্থা আমাদের করা হচ্ছে। তারপরেও আমরা ওই যে আমাদের লাঙ্গল নিয়ে যাবে আরেকটা দল লাইন করেছে এবং তারা মামলা করে আরেকটা ছিল আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে
যদি আমরা নির্বাচন না করি, এক পক্ষ থাকবে আর এক পক্ষে জামাত এবং আর বাকি ওনার যে অঙ্গ সংগঠন ইত্যাদি, এরা কিন্তু সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করছিল। আমাদের ধারণা যে ওনারা চাচ্ছিল যে আরও 4-5 বছর চলবে, এটা জামাতের সরকার ছিল বলা যায়। তো সেই জন্য আমরা যদি নির্বাচন থেকে না থাকতাম তাহলে হয়তো ওরা শেষ পর্যন্ত নির্বাচনে যেত না, এবং একতরফাভাবে নির্বাচন হবে না বলে নির্বাচনটা স্টপ হতো এবং তারা কন্টিনিউ করতেন। এই ধরনের একটা ষড়যন্ত্রের আভাস পেয়ে আমরা মনে করেছি আমরা যেহেতু জাতীয় পর্যায়ে একটা দল, অন্ততপক্ষে এই বিপদ থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকার যে দেশকে বিভক্ত করে একটা দুর্বিষহ অবস্থার, ইকোনমি কোলাপস করে যাচ্ছে, আইন শৃঙ্খলা কোলাপস করে যাচ্ছে, দেশ ধ্বংসের পথে চলে যাচ্ছে, এর থেকে উদ্ধার হবে একটা নির্বাচনের মাধ্যমে। সেই জন্য আমরা নির্বাচনে গেছি। কিন্তু পরবর্তীকালে যেটা আমরা দেখলাম, সবচেয়ে মজার ব্যাপার, যে একটা বিরাট হতাশার সৃষ্টি করেছিল আমাদের বিরুদ্ধে। যে তারপরেও আমরা মনে করেছিলাম যে যত যে কথা বলুক, আমাদের কতগুলো স্ট্রং হোল্ড আছে যেখানে মানুষ আমাদেরকে ভোট দিবেই। এবং আমি যখন এবার নির্বাচন করতে গেছি, অন্য যে কোনো বারের চেয়ে আমি সারা বেশি পেয়েছি, কারণ আমার তখন আমার একটা ইমেজ তৈরি হয়ে গেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রচুর কথা বলেছি, যেগুলো সাধারণ মানুষ গ্রহণ করেছেন, যেগুলো সরকারের একেবারে ক্লোজ শ্রেণী, যেমন জামাত তামাত ছাড়া বাকি সবাই এগুলোতে একমত ছিল। তো আমার একটা পপুলারিটি অনেক বেশি ছিল এবং এবার আমি অনেক বেশি ভোটে জিতবার কথা। কিন্তু দেখলাম যে নির্বাচনের ফলাফল দেখলাম যেটা আমি যেটা ধারণার অতীত। তা আমি হতাশ হয়ে মনে করলাম যে কী হলো, আমাদেরকে জনগণ প্রত্যাখ্যান করলো কিনা। পরবর্তীকালে বিভিন্ন লেভেল থেকে যখন খবরটা পেলাম এবং একেবারে সরকারি মহল থেকে যারা এর সঙ্গে জড়িত ছিলেন, তারা যখন আমাকে জানালেন বিভিন্নভাবে, কি জানালেন যে নির্বাচনটা আপনারা জিতেছিলেন, আপনাকে জিতানো হয়নি এবং এটার মধ্যে আমরা জড়িত ছিলাম, কিন্তু আমাদেরকে এটা বাধ্য করা হয়েছে, আমরা বাধ্য হয়ে এটা করেছি। তার মানে কেউ ওনাদেরকে দিয়ে একটা সাজানো নির্বাচন করিয়েছেন, এটা তারা আমাকে বলেই দিয়েছে। আমাদের একেবারে ওরা আগের থেকেই শিট তৈরি করে ফেলা হয়েছিল, আগের থেকে আমাদের কে কত কোনখানে ভোট দেবে ওগুলো সাজানো হয়েছিল এবং সেইভাবেই ওগুলোকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের অনেক লোক বলেছে যে আমার কাছে ডকুমেন্ট ছিল যে আমরা এখানে তো এই ভোটে তো সেন্টারে আমি এই ভোট পেয়েছি, প্রিজাইডিং অফিসার সাইন করে ডকুমেন্ট, কিন্তু যখন গেছে রিটার্নিং অফিসার জান আপনার মামলা করেন গিয়ে। মানে অর্থ হলো তারা এগুলো জানতেন কিন্তু তারা এগুলোকে পাত্তা দেননি। তারপরে আমি জিনিসটাকে যখন ভালো করে খুঁটিয়ে সবার সঙ্গে আলাপ করলাম, কী হয়েছে, কোথায় কী হয়েছে, আমাদের এখানে কী হয়েছে, এবং একটা জিনিস ফর্মুলা আমি এটা আগেবার ইউজ করেছিলাম, 2024 নির্বাচনও করেছিলাম, যে ফ্যাসিলিটি কত তৈরি করা হয়েছে। আমি দেখলাম যে ফ্যাসিলিটি মানে যে বুথ, এক একটা বুথে এটা হলো ফ্যাসিলিটি, বুথ যত বেশি হবে তত ফ্যাসিলিটি বাড়লো। এক একটা বুথে তারা সময় দিয়েছে 540 মিনিট বা 9 ঘন্টা বোধ হয়, 7:30 থেকে 4:30 পর্যন্ত। এখানে এর মধ্যে যে বুথ সংখ্যা তারা নির্ধারণ করেছে এবং যে ভোট দেখিয়েছে, তারা ভোটের সংখ্যা হলো টোটাল দেখেছে 12,77,00,000 ভোট। তার মধ্যে তারা দেখেছে 59.44% ভোট হয়েছে, 59, তাতে করে 7,59,00,000 ভোট হওয়ার কথা। কিন্তু আমি দেখলাম ফ্যাসিলিটিতে 7,59,00,000 ভোট করতে গেলে এক একটা মানুষকে ভোটের জন্য সময় দিতে হয় 104 সেকেন্ড, একেবারে দেশের গড়ে। আর আমার সেন্টারটা পরে আসে 104 সেকেন্ডে 6টা স্টেপ। একটা মানুষ যাবে, তার পরিচয়পত্র দিবে, পরিচয়টা ভেরিফিকেশন হবে, হওয়ার পরে ওকে হওয়ার পরে ওনাকে একটা হাতের মধ্যে কালি দেবে 2 নম্বর। 3 নম্বর হলো তাকে 2টো ব্যালট দিবে, তার মুড়িতে তাকে সিগনেচার করতে হবে 2টো। তারপরে ব্যালটগুলো নিয়ে টিপসইয়ের বিষয় আছে, ওই তো যারা সিগনেচার দিতে পারবে না তারা টিপসই দিয়ে তারা ওগুলো দিয়ে তারা যাবে বক্স ভিতরে গিয়ে 2টো ব্যালটে তারা দেখে শুনে সিল করবে, ভাঁজ করে এসে ব্যালটে জমা দেবে। 6 স্টেপস। তো এইভাবে যদি ওনাদের ভোট অনুযায়ী যদি ভোট করতে হয়, তাহলে 104 সেকেন্ডে একটা লোককে এই সবগুলো করতে হয় এবং পরবর্তীতে তারপরের 1 সেকেন্ডও বাদ না দিয়ে আবার একটা লোক করতে হয়, আবার তার 1 সেকেন্ডও বাদ নিয়ে, তার মানে সারাক্ষণ সারা ভোট পুলিং সেন্টারে সকাল থেকে রাত পর্যন্ত। এবং যদি কোনো লোক মধ্যেখানে যদি যারা কোনো অফিসার যে সিল দেয়, সে তাহলে আমি একটু বাথরুম থেকে আসি, তো ওখানে কিছু গ্যাপ হবে, তাহলে 4:30 পরেও সেই লোকগুলিকে দাঁড়িয়ে থাকতে হবে, দেখা যাবে যে ভোট সারাদিন দাঁড়িয়ে আছে, সারাক্ষণ পরবর্তীকালে দাঁড়িয়ে আছে। এরকম কোনোখানে বাংলাদেশ কোনো সেন্টারে হয়নি। আমরা যেটা খবর নিয়েছি, বেশিরভাগ সেন্টার বলেছে অর্ধেকের বেশি সময় খালি ছিল। তো সেই হিসাবে আমরা বলেছি একটা লোক যদি 3 থেকে 4 মিনিট করে সময় লাগে, তাহলে আমি হিসাব করে দেখেছি 3 মিনিট করে লাগলেও হয় 34%, আর 4 মিনিট করে লাগলে হয় 26%। অর্ধেক হলে সেখানে দাঁড়ায় 17 থেকে 13%। তো অর্ধেক করে যদি আমি ধরি যে এটারও অ্যাভারেজ করি, তাহলে 15% লোক ভোট দিয়েছে এবং ভোটগুলোকে তারপরেও ওটা ঠিক ছিল, 15% লোক ভোটে কেউ জিতেছে, ওটা আইনগত কোনো বাধা নেই। কিন্তু যেহেতু প্রায় 2 কোটি ভোট করে 7.5 কোটি ভোট বানানো হয়েছে, 5.5 কোটি লোক ভোট নিজস্ব বানানো হয়েছে যে কোনোভাবে, যেমন যেই ধরনের নির্বাচন হয়েছে এটাও 26 নির্বাচন তার চেয়েও খারাপ হয়েছে কি জন্য আমি বলি, 2014 তো তবু
শেখ হাসিনার সরকারের সময় বলেছিল যে আপনারা আসেন, ভোট দেন, তারপরে দেখা যাক ভোট হয় কি না হয়। ওনার তো কোনো বাধা দেননি। কিন্তু 2000 যেটা অবাধ বলতে যেটা বোঝা যায়, 2026-এ কিন্তু আওয়ামী লীগকে সহ বেশ, এবং আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো ভালো নির্বাচন হয়েছে আওয়ামী লীগ সহ যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা 50%-এর উপর ভোট কাউন্ট করে সাধারণত। 50%ও যদি ধরি, তাহলে এই 50% লোককে আমি অফিসিয়ালি বাদ দিয়ে ভোট করলাম। এটা তো একতরফা ভোট হলো, এটা তো দেশের জাতীয় পর্যায়ের ভোট হলো না। 2024-এ কিন্তু জাতীয় পর্যায়ের ভোট না হওয়ার দায়িত্বটা, যে বিনা ভোটের ইলেকশন, দায়িত্বটা কিন্তু শেখ হাসিনার একক ছিল না, যারা আসেনি তাদেরও দায়িত্ব ছিল। আসলে কি হতো আমি জানি না। 18 সালে তো এসেছিলেন, এসে তো দেখলেন কি নির্বাচন হয়েছে। 18 সালে ভালো নির্বাচন হলো না, ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে 2014-এর সঙ্গে যদি 2026-এর তুলনা করি তাহলে ডিফারেন্সটা আমি এটা বললাম। হ্যাঁ, 18-র সময় যেটা হচ্ছে এটারও আমি বলে দিই। 18-র সময় এরা বলছে যে দিনের ভোট রাতে হয়েছে, আগেই হয়েছে, ফাইন। কিন্তু এখন যে ডিফারেন্সটা আমি দেখালাম তাতে তো দিনের ভোট শুধু রাতে হয় নাই, পরের দিন সারাদিন ধরে হয়েছে। এমনকি সেদিনকার নির্বাচন শেষ হওয়ার পরে হয়েছে। অনেক ক্ষেত্রে ভোট যেখানে যারা তা পাস করে দিতে চাচ্ছে তাকে সাফিসিয়েন্ট ব্যালট তৈরি করতে পারেনি, ওরা পরেও তৈরি করে বা না করেই শিটে লিখে দিয়ে পরবর্তীকালে ব্যবস্থা। এটা শোনার পর আমি মনে করেছি যে না, জনগণ তো আমাদের প্রত্যাখ্যান করেনি। কাজেই আমাদেরকে এখন, যেহেতু জনগণ আমাদের সঙ্গে ছিল, আছে, আমাদেরকে সামনেও জনগণের পক্ষে থাকতে হবে। না থাকলেও আমাদের প্রত্যাখ্যান করলেও আমাদের চেষ্টা করতে হতো। কিন্তু আমাদের মধ্যে এটা একটা উৎসাহ জাগিয়েছে যে ভোটটা সঠিক ভোট হয়নি। তবে সবচেয়ে মজার কথা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন। সাধারণ লোককে কিছুই বোঝে নাই, তারা মনে করছে অনেক দিন পর এটা নির্বাচন হচ্ছে, গেলে তো ভোট দিতে পারি, কিন্তু ভোট দিতে যায়নি বেশিরভাগ মানুষ। এটাই ফ্যাক্ট। এবং ভোটটা একেবারে একতরফা হয়েছে, সেটাও ঠিক ছিল যদি না ওনারা ম্যানিপুলেট করতেন ওটা ধরনের। আর যাদেরকে নিয়ে এসেছিলেন বিদেশি, এরা তো ওনারা কিছু বুঝতেই পারেন না। আমি একবার অস্ট্রেলিয়া একটা নির্বাচনের সঙ্গে গিয়েছিলাম, তখন ওদের লোকাল গভর্নমেন্টের নির্বাচন চলছে, অ্যাজ এ এমপি আমরা দেখতে গেছিলাম। আমাদেরকে তো, আমি ওদের কথা বললাম তোমাদের এখানে নির্বাচনে কোনো কারচুপি হয় না। শোনার পরে মনে হলো যেন আকাশ থেকে পড়লো সবাই, কারচুপি কি, কেন হবে, কে করবে, কীভাবে করবে, কেন করবে। মানে তো এই ধরনের লোক যখন আমাদের নিজের দেশের কারচুপি ধরতে আসে, তাদের পক্ষে কারচুপি ধরা সম্ভব না। তবে পরবর্তীকালে অনেক বিদেশি আমাকে বলেছে যে না ভাই, তুমি যেটা বলছো আমরা হিসাব নিকাশ দেখলাম যে ওনারা ভোট তো এরকম এত হয়নি। আপনি বলছিলেন শুরু থেকে জাতীয় পার্টির উপর অনেক হামলা হয়েছে, মামলা হয়েছে, জবরদস্তি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এটা তো বাংলাদেশের ইতিহাসে আমরা শুরু থেকেই দেখে আসছি। আমি যদি বলি 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগ যেটার মুখোমুখি ছিল, আওয়ামী লীগের উপর যেই মামলা হামলা করা হয়েছিল, সেখান থেকে কিন্তু একটা পর্যায়ে আওয়ামী লীগ ফিরে দাঁড়িয়েছে। আবার যদি আমরা 2007 সালের পর থেকে বিএনপির উপরে দেখি, বিএনপির উপরেও তো তেমন হামলা মামলা, কোথাও বিএনপিকে দাঁড়াতে দেওয়া হয়নি। বিএনপির বর্তমান যিনি চেয়ারপারসন তিনিও দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, দেশে আসতে পারেননি। আমরা সাংবাদিক হিসাবে দেখেছি তার নিউজ পর্যন্ত আমরা প্রচার করতে পারিনি। এই যে প্রেক্ষাপটগুলো ছিল, তারপরে কিন্তু এই দলগুলো আবার ফিরে দাঁড়িয়েছে, সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে। কিন্তু জাতীয় পার্টি এই অবস্থা হলো না, জাতীয় পার্টি তো ডেফিনেটলি, জাতীয় পার্টিকে প্রথম 2090-এর পর থেকেই সবাই ধরে নিয়েছিল যে জাতীয় পার্টি শেষ হয়ে গেছে। বারংবার আমরা এই কথাটা শুনেছি। 91 সাল নির্বাচন শুনেছে এখন জাতীয় পার্টির কোনো থাকবে না। 96 সালের নির্বাচনে বলছে সে সময় একটা হুজুগে চলে আসছে, আর থাকবে না। আবার 96 সালের নির্বাচনে শুনেছি একই কথা। 2001 সবসময় শুনছে যে জাতীয় পার্টি এইবারই শেষ, এইবারই জাতীয় পার্টির আর কোনো গ্রহণযোগ্য থাকবে না। কিন্তু জাতীয় পার্টি এরপরেও আছে, এবং আছে শুধু না, জাতীয় পার্টি একটা বড় ফ্যাক্টর হিসেবে বাংলাদেশের রাজনীতিতে। আমরা যখন যেখানে ছিলাম আমাদেরকে টানাটানি করতো এবং আমাদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে কিছু লোককে সঙ্গে নিয়ে শেখ হাসিনা কেন চাইতেন, কারণ ওইটুক ভোট না হলে উনি জিততে পারতেন না। 2001-এ এই নির্বাচনটায় ওটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন, উনি আমাদেরকে নেন নেই। আমরা কিন্তু প্রায় 40 লক্ষের বেশি ভোট পেয়েছিলাম, আর উনি 5 লক্ষ ভোটের ব্যবধানে 190টা না কতটা আসলে কম পেয়েছেন, কিন্তু ওনার ভোটের ডিফারেন্স ছিল 5 থেকে 6 লক্ষ। আমরা কিন্তু 40 লক্ষ ভোট পেয়েছিলাম। আমাদের ভোট ওনার সঙ্গে গেলেই উনি কিন্তু সেবারও 2/3 মেজরিটি নিয়ে আসতে পারতেন। কাজেই আমাদেরকে টানাটানি করার অর্থ হলো উই হ্যাভ ভ্যালু স্টিল নাও। আমরা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে হোক বা যে কোনোভাবেই হোক, আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা নিয়ামক শক্তি হিসেবে বা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে এখন পর্যন্ত আছি। কাজে আমরা ধ্বংস হয়ে গেছি, এটা ঠিক না। আমি যদি বলি আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে দেশের রাজনীতিতে, তখন আপনাদের দাম বাড়বে, বিষয়টা কি তাই? তখন আবার আপনাদেরকে নিয়ে ওটা হলো কি, এখন তো এক পেশে রাজনীতি হচ্ছে,
মানে 50% লোককে বাদ দিয়ে একটা রাজনীতি হচ্ছে। এই 50%কে আমি করেছি, অনেকে বলে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, আমি এভাবে দেখি না। আমি দেখেছি যে সাম্প্রদায়িক শক্তি বা সাম্প্রদায়িকতা যে রাজনৈতিক দল বা যেটাকে কনজারভেটিভস আর কি, রক্ষণশীল দল এবং সাম্প্রদায়িক দল, এগুলো এখন দেশের মধ্যে সব কিছুতে রাজনীতিটা করছে। এবং যারা অপেক্ষাকৃত মানে লিবারালস এবং যারা আরও বেশি লিবারালস, মানে একটা হলো উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র রক্ষণশীল আর রক্ষণশীল, আর এটা হলো লিবারালস অ্যান্ড একেবারে বেশি লিবারালস সবাই মিলে আর একটা পক্ষ। এই পক্ষকে রাজনীতি থেকে ওয়াশড আউট করে দেওয়া হচ্ছে। এমনকি তাদের ব্যাপারে বলা হচ্ছে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, মানে তাদেরকে একেবারে যেটাকে বলে জেনোসাইড, এই জেনোসাইডের কথা বলা হচ্ছে এবং করা হচ্ছে। এবং এখনও আওয়ামী লীগের লোক, আমি বলি আওয়ামী লীগ করেছেন বা আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের সমর্থক বলে দোষর হিসাবে যেমন আমাদেরকে করেছেন, লোকজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বিনা বিচারে আটক করে রাখা হচ্ছে মাসের পর মাস। এবং সেইখানে কিন্তু ওখানে অত্যাচারের কারণে অনেক লোক কিন্তু আমার মারাও যাচ্ছে। জেলখানার থেকে আমরা প্রায় কয়েক মাসে দেখলাম 209টা না 10টা ডেড বডি, মানে মৃত্যুর ঘটনা এখনও হচ্ছে, এগুলোই হচ্ছে। কাজেই অত্যাচার নিপীড়ন কিন্তু চলছে। আর একটা কথা এখানে আমার মনে হয় বলার দরকার, সেটা যেটা আমরা ফেসিবাদ বলি। ফেসিবাদ মানে কি? ফ্যাসিস্ট মানে একটা সরকার ছিল, ইতালিয়ান সরকার একটা দল ছিল, সেটা দলের নামই ছিল ফ্যাসিস্ট দল। আর ফ্যাসিস্ট দলের অর্থ হইল এক নায়কতন্ত্র বা টোটালিটেরিয়ান কর্তৃত্ববাদী সরকার। সেখানে একজন থাকবে নায়ক, উনি দলের প্রধান, উনি সরকার প্রধান এবং উনি রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেন। সেটিকে বলা হয় ফ্যাসিস্ট গভর্নমেন্ট। এবং তাদের ক্যারেক্টার হলো তারা কোনো ভিন্ন মতকে তারা নির্মমভাবে দমন করেন। তো সেই কথা যদি শেখ হাসিনার ক্ষেত্রে ধরা যায়, এখন কি এর থেকে পার্থক্য হয়েছে? ইউনূস সাহেব এর থেকে পার্থক্য করেছেন? বর্তমান সরকার কি এখনও এর থেকে পার্থক্য চাক্ষুষ দেখা যায় এরকম কিছু করতে পেরেছেন যে না আমি ভিন্ন মতকে? এখনও বর্তমান সরকার ওই সরকারি দল এক হয়ে গেছে। সরকার প্রধান যেখানে যাচ্ছেন উনি সরকারি দল সরকার হিসাবেই যাচ্ছেন, সেখানে দলীয় প্রধান হিসেবে যাচ্ছেন না। এবং সেখানে সমস্ত সরকারি প্রোটোকল, সরকারি খরচপতি করা হচ্ছে। রাষ্ট্র মানে রাষ্ট্রীয় যেটা বলা হয় পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী, এগুলোতে দিদার্সে আপনার সরকারি লোক ঢুকানো হচ্ছে। এমনকি যেটা মেয়র টেয়র ইত্যাদি যেগুলো পদগুলোকে বলা হয় যে এগুলো যদি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ না থাকে, আমরা দেখেছি ঐতিহাসিকভাবে এগুলোতে কে থাকে, এগুলোতে প্রজাতন্ত্রের কর্মচারীরা থাকে, তারা নিউট্রাল, তাদেরকে আওয়ামী লীগ বিএনপি সব সমান হওয়ার কথা, সেখানে উনি দলীয় লোক নিয়োগ করে দিচ্ছেন। ফলে ওই জিনিসটা চলে গেছে যে সমস্ত কাঠামোকে আমরা ওই একদলীয় এবং এক ব্যক্তির কাঠামোতে নিয়ে যাচ্ছি এবং অন্য সবাইকে এর থেকে আলাদা করে রাখছি। কাজে ওই ট্রেন্ড থেকে তো আমরা আর ভিন্ন মতকে ব্যাপকভাবে দমন করা হচ্ছে, এটা তো ঠিক। এটা যতই কিছু বলা হোক, আমাদের তথ্যমন্ত্রী তো আমার খুবই ক্লোজ মানুষ, আমি তো দেখছি মিডিয়ার অর্ধেক লোককে জেলখানায় ঢুকিয়ে রাখা হচ্ছে দালাল বলে, দোষর বলে। এবং তারা এখন অন্য সবাই ভয় বৃষ্টিতে আমার রেকর্ড করা জিনিস প্রচার করবে কিনা আমাকে জিজ্ঞাসা করে। আমাকে ডাকলে অসুবিধা হতে পারে, আমাকে ডাকবে না, আমাকে অনেকে বলেছে যারা আমার সঙ্গে খুব ক্লোজ, যে আপনাকে ডাকলে আমাদের বিপদ হতে পারে, আপনার জিনিস প্রচার করলে আমাদের বিপদ হতে পারে, এই জন্য আমরা করছি না। তাহলে মিডিয়ার স্বাধীনতা আসেনি, ভিন্ন মতকে সুযোগ দেওয়া হচ্ছে না, ভিন্ন মতাবলম্বীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। এখনও দোষর বলে সেদিকে দেখলাম মানিকগঞ্জে না কোথায় একটা ইয়াং ছেলে 17-18 বছর ছেলেকে গলায় ফাঁস করিয়ে শহীদ মিনারে ঝুলিয়ে রাখা হয়েছে। তো এই ধরনের কারবার, এগুলোকেই তো ফ্যাসিবাদ বলা হয়। এগুলোর জন্যই তো শেখ হাসিনাকে আমরা খারাপ বলেছি। তো ফ্যাসিবাদ থেকে উত্তরণ করে আমরা কি কোনো নতুন বাদে আসছি, না এখনও ফ্যাসিবাদ কন্টিনিউ করছে? এটি আমার প্রশ্ন। ছাত্র আন্দোলন নিয়ে কি বলবেন? জুলাই আন্দোলনে যেটা ছাত্র আন্দোলন করেছিল, এটার মধ্যে সবচেয়ে যেটা বড় কথা, মানুষ এটা সমর্থন দিয়েছে। এটা ডক্টর ইউনূস নিজেই বলেছিলেন, এটা মেটিকুলাস ডিজাইন। আপনি কি বলবেন? ডাক্তার ইউনূস এটা মেটিকুলাসলি ডিজাইন করেছিলেন, তবে আমরা এখানে জড়িত ছিলাম। আমরা মেটিকুলাসলি ডিজাইনের কথা জানতাম না। আমরা একটা জিনিস জানতাম যে একটা নিষ্পাপ কতগুলো ছেলে নিঃস্বার্থ, তারা তাদের ন্যায্য একটা দাবি যে কোটা আবার চালু করার জন্য হাইকোর্টে একটা রিট করা হয়েছে, হাইকোর্ট সেখানে রায় দিয়েছে, সরকার এটাতে হয়তো হাইকোর্টের জিনিসটা মেনে নিতে পারে, তাকে ফাইট না করতে পারে, সেই জন্য প্রেশার ক্রিয়েট করার জন্য যে না আমরা মেধা চাই, আমরা কোটা চাই না, করে একটা আন্দোলন করেছে। এবং এটাদের স্ট্রেংথটাই ছিল, আমরা যেটা নেমেছি, আমি যথেষ্টভাবে তাদের বিষয়ে প্রচুর আমি কথাবার্তা বলেছি, সংসদে বলেছি, বাইরে বলেছি। সংসদে আমি যেটা বলেছি সেটা হলো যে যেটা তারা করেছে খুব ন্যায্য দাবি, এবং এটা কিন্তু শুধু কোটার জন্য দাবি নয়, এটা আসলে বৈষম্যের বিরুদ্ধে। এবং আমি এটা বলেছিলাম যে বাংলাদেশের জনগণ কিন্তু সবসময় বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে সবসময় খুব কঠোরভাবে এটা করে, এবং এটার জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করে, এবং এটাতে তারা জয়লাভ করে, এবং এটা তারা জয়লাভ না করে কোনো দিন থাকে না। এবং মুক্তিযুদ্ধের নামে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার বিরোধী কাজ করা হচ্ছে। মুক্তি ছিল বৈষম্য থেকে মুক্তি,
কোটা হলো বৈষম্যের একটা কথা। কোটা মুক্তিযোদ্ধারা কোটা দিয়েছেন, তারপর তাদের ছেলে মেয়ে সবাইকে দিচ্ছেন, এইটা হলো কোটা না মেধা, যেটা বলে মেধার অপব্যবহার করে। এটা কিন্তু আমাদের সংবিধানও অ্যালাউ করে না। সংবিধান হলো যারা কোনো না কোনোভাবে দুস্থ, কোনো অসুবিধায় পড়েছে বা পশ্চাৎপদ, তাদের জন্য আপনি কিছু কোটা দিতে পারেন। ফলে এটা মুক্তিযুদ্ধের বলা মুক্তি আমি করব বৈষম্যের মুক্ত করার জন্য। কিন্তু মুক্তিযুদ্ধটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, 6 দফা আন্দোলন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব, বৈষম্যের বিরুদ্ধে। পরে যখন বৈষম্যটা রোধ করার জন্য যখন দেখা গেলো কিছুতেই করা যাচ্ছে না, পাকিস্তানিরা জোর করে এটাকে চাপিয়ে দিতে চাচ্ছে, মিলিটারি নামিয়ে দিল, আমাদের জেনোসাইড শুরু করলো, তখন বললো যে আমাদের স্বাধীন একটা দেশ দরকার। সেই জন্য মুক্তিযুদ্ধটা চলে গেল স্বাধীনতা যুদ্ধে। স্বাধীনতার মাধ্যমে আমরা একটা মুক্তি পাবো, বৈষম্যের মুক্তি। তো এখন দেখা গেল বৈষম্যের মুক্তির জন্য যে যুদ্ধ হলো, আমি ওটা বলছিলাম যে এখন আন্দোলন যারা করছেন ওনারা নিঃস্বার্থ, ওনাদের কোনো স্বার্থ নেই, স্টুডেন্ট, ওরা দেশের স্বার্থে কাজ করছেন, ওরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন। এবং দেশবাসীকে আমি সবাইকে বলছি যে বৈষম্যের বিরুদ্ধে আমরা সবাই একমত, এবং আমরা এই বৈষম্যের সেই আন্দোলনটা দমানোর জন্য সরকার যেইভাবে, তখনকার সরকার যেইভাবে নেমেছিল সেটা ঠিক ছিল। আমি বলি এটা কথা, আমরা যেটা নেমেছিলাম সাধারণ জনগণ, এবং আমার সঙ্গে আওয়ামী লীগের অনেক সমর্থক ভোটার ছিল, আওয়ামী লীগ করে এরকম লোকও ছিল, যে আমরা এই ধরনের এখন যেটা দেশ যেভাবে চলছে এটা আমরা রাজি না। আমরা চাই যে একটা ভালো নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার হোক, জবাবদিহিতামূলক সরকার, এবং জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা চালু হোক, যার মাধ্যমে আমরা যেটা মুক্তিযুদ্ধ, যে মুক্তি পাবো বৈষম্য থেকে, বৈষম্যহীন একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ পাবো এবং আইনের শাসন পাবো। এই জন্যই সাধারণ মানুষ এখানে নেমেছিল। এবং কোটা বিরোধী আন্দোলন, ছাত্রদের আন্দোলন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল। সাধারণভাবে শতকরা আমি মনে করি 90-95% লোক বা আরও বেশি লোক এর সঙ্গে জড়িত ছিল, ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি। এখন পরবর্তীকালে এখন ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলেন, অন্তর্বর্তীকালীন সরকার, তখন উনি বললেন যে না, ওটা ছিল না। এবং তার মধ্যে জামাত, স্পেশালি জামাত শিবির বলল না, ওটাও ছিল না, আমরা এটা করেছিলাম। ওটার আড়ালে আমাদের উদ্দেশ্য ছিল সরকার পতন, এবং সরকার পতন করে আমাদের নতুন একটা রাজনীতি চালু করা, যেটা তারা বলেছেন যে আমরা যে 71-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল এটা আসলে সঠিক ছিল না। আমরা সাম্প্রদায়িক আমরা যে পাকিস্তানের সঙ্গে ছিলাম, ওটাই হয়তো সঠিক ছিল। এবং আমরা এখানে যারা করেছেন তারা ভারতের প্ররোচনা করেছেন, তারা দেশদ্রোহিতার কাজ করেছেন, এই সমস্ত বয়ান আনলো। এবং তারা বলতে চাইলেন যে আমরা আবার দেশকে, এই সাম্প্রদায়িক রাজনীতিটাকে ওনারা আপিল করলেন, এবং ওনারা বললেন যে জনগণকে ওনাদেরকে সমর্থন দিয়েছে এটা করার জন্য। তখন ওনারা একক কৃতিত্ব নিয়ে গেলেন। ওখানে স্টুডেন্টরা তখন দেখা গেল যে যেটা ওদের সবচেয়ে বড় আমি মনে করি ব্যর্থতা বা উইকনেস জনগণের চোখে পড়লো, যে তাদেরকে মানুষের মনে করেছিল নিঃস্বার্থ, যে নির্বাচন করলে তো রাজনৈতিক দলগুলি এমপি হবে, মন্ত্রী হবে, টাকা পয়সা বানাবে ইত্যাদি, এরা তো কিছু করবে না, এরা তো নিঃস্বার্থ, এরা তো দেশের জনগণের যে কাজ করছে। ওনারা নিজেরা মন্ত্রী হয়ে এবং বিভিন্নভাবে নানা কিছু জড়িত হয়ে ওনাদের যে সবচেয়ে বড় গুডউইলটা ছিল জনগণের, সেটা চলে গেল। আর এটা করতে গিয়ে ওনাদের আরেকটা স্ট্রেংথ ছিল, সেটা হলো ইয়াং জেনারেশন সব এক হয়েছিল। এখন কথাগুলো ত্যাগের ব্যাপারে যত তাড়াতাড়ি মানুষ এক হতে পারে, ভোগের ব্যাপারে অত তাড়াতাড়ি এক হয় না। ফলে ওটা ওনারা একতাটাও রাখতে পারলেন না। যেমন এখন প্রশ্ন আসলো, তুমি ভোগ করছো, আমি কেন করবো না? এবং বিভিন্ন জায়গায় যে মারপিট হচ্ছে, আমি যেটা খবর পেলাম বিভিন্ন জায়গার থেকে, যে রাজনৈতিক দ্বন্দ্ব যেটা বড় হচ্ছে, ভিতরে সাংবাদিকদের আমার যারা ক্লোজ তারা বলছে যে স্যার ব্যাপারটা তা নয়, এখানে এই টেন্ডার, ওইখানে এটা কিছু একটা লোভনীয় কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে মারামারি, এটা বেশিরভাগ সময় হচ্ছে। কাজে ওই চক্র থেকে আমরা বেরোতে পারিনি, এবং যার জন্যই এখন যেটা তরুণদের পরে যে মানুষের একটা আস্থার সৃষ্টি হয়েছিল এবং মানুষের একটা ভালোবাসার সৃষ্টি হয়েছিল, তাদের জন্য জীবন দিচ্ছে আমাদের জন্য, আমরাও তাদের জন্য জীবন দেবো, এই জিনিসটা চলে গেছে। কিন্তু মানুষের এই প্রত্যাশা এখনও আছে। এই জন্য আমি বলছি, এই গণ আন্দোলনের যে প্রত্যাশা ছিল যে আমরা একটা ভালো নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার করব, জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা করব একটা, যার মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ে তুলব, এটাই মানুষের প্রত্যাশা। এখনও এই প্রত্যাশা আছে। এবং আমি সেই জন্য বলছি, আন্দোলনটা আমি মনে করি না যেটা ব্যর্থ হয়েছে বা সফল হয়েছে। আমি মনে করি জনগণের প্রত্যাশার যে আন্দোলন, সেটা এখন মাঝপথে আছে এবং এটা এখন অসম্পূর্ণ, এবং এটাকে সামনের দিকে সম্পূর্ণ করতে হবে। আমরা আবার চাই একটা ভালো নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে একটা সরকার, জবাবদিহিতামূলক সরকার। আমরা চাই সেতটুকু সংস্কার, যে সংস্কারের মাধ্যমে এই সরকার বৈষম্য সৃষ্টি করতে পারবে না, জবাবদিহিতা তার থাকবে, এবং কখনোই এরা গণতান্ত্রিক। আমি যে প্রশ্নটা করেছিলাম যে 24-এ ওই আন্দোলনের সময় তৎকালীন সরকারের যে অবস্থান, তারা যেভাবে সে আন্দোলন দমাতে চেয়েছিল, আমরা জানি ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিল, সেই বিষয়ে আপনি কি বলবেন? না, তখন তো এটার বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম
আমি সরাসরি বলেছিলাম যে গুলি করা হচ্ছে, অনিসন মানুষকে মারা হচ্ছে, এবং যারা মারা গেছে তাদেরকে আমি বীর মুক্তি সেনা বলেছিলাম যারা, এবং তাদের জন্য আমি মামলা করার জন্য যেহেতু তাদের তখন আটক করে রাখছে, তখন কিন্তু আমার ব্যারিস্টারদের লয়ারদের আমি বলেছিলাম মামলা করো, আমরা বাদী হব ওনাদের ব্যাপারে। যাই হোক, তখন এটা তাড়াহুড়োর মধ্যে করা সম্ভব হয়নি, যেহেতু ওনাদের তরফ থেকে যারা এটা মানে পাওয়ার অফ অ্যাটর্নি দিবে ওরকম আত্মীয় স্বজনটা তখন খুঁজে পাওয়া যায়নি। তো আমরা ওটার সঙ্গে একমত ছিলাম। পরবর্তীকালে কিন্তু অনেক কথা আসছে যেটা তখন আমরা বুঝিনি। যেমন জামাত থেকে পরিষ্কার ভাষায় বলা হলো যে আন্দোলনটার মধ্যে আমরা জড়িত ছিলাম এবং সর্বাত্মক সহযোগিতা এবং সে কোনো কাজ করেছি। দুজন শীর্ষস্থানীয় সমন্বয়ক বললেন যে এটা আমরা এর মধ্যে সহিংসতা করেছি, আমরা মানুষ হত্যা করেছি, আমরা বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজ করেছি। অনেক সমন্বয় তখন এটা নিয়ে কথা বলেন, আমরা পুলিশকে মেরেছি, মানুষকে হত্যা করেছি, এবং এটা না করলে এটা হতো না। এবং আমরা রেডি ছিলাম অস্ত্রশস্ত্র নিয়ে, যে এটা যদি সাকসেসফুল না হতো তাহলে আমরা অস্ত্রশস্ত্র নিয়ে এটা সশস্ত্র সংগ্রাম করতাম। এই কথাগুলি আসাতে এই যে পুলিশের গুলি করা এবং পরবর্তীকালে কথা হলো পুলিশ অনেক মারা গেছে, এবং তারা 5 তারিখের পরে মারা গেছে অনেক, বা 5 তারিখের আগেও অনেক পুলিশ স্টেশনে ধরে চারপাশ থেকে আগুন দিয়ে তার, এমনকি একজন অন্তঃসত্ত্বা মহিলাকেও তার বাঁচার আবেদন অগ্রাহ্য করে তাকে মেরে ফেলা হয়েছে। তারপরে যাত্রাবাড়িতেও এক পুলিশ ডিউটিতে আসার সময় তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল। কাজে এখন জিনিসটা হয়ে গেছে এরকম যে আমরা যেটা মনে করছিলাম যে ইনোসেন্ট লোককে গুলি করে পুলিশ মারছে, এখন দেখা যাচ্ছে পুলিশে তো অনেক ভিকটিম হয়েছে। ফলে আর একটা কথা হলো, তারা নিজেরা বলছে তারা সহিংসতা করেছে, তারা মানুষ হত্যা করেছে, তারা নাশকতা করেছে সরকারি। এখন নাশকতা করতে গেলে এবং তারা যদি পুলিশকে হত্যা করতে যায় তাহলে স্বাভাবিকভাবে এগুলো পুলিশকে কেউ অর্ডারও দিতে হয় না। পুলিশ আত্মরক্ষার জন্য হোক বা তার যে দায়িত্ব পালনের জন্য হোক গুলি করতে পারে। যদিও বেশিরভাগ গুলিটা আমরা তখন দেখেছি তারা বেশিরভাগ রাবার বুলেট ইউজ করেছে। সেখানে আবার আরেকটা প্রশ্ন আসলো যে মেরেছে কে। সেখানে বলা হলো, আমাদের ব্রিগেডের শাখাও একটা কথা বলেছেন 7.62, এগুলো তো আমি অত বুঝি না, ওরা স্নাইপার দিয়ে মারা হয়েছে, এবং যারা মেরেছেন তারা পুলিশ না, তাহলে তারা কে এবং কেন মারলেন? সরকারি লোক যদি হয়, কথার কথা বলছি, তখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সরকারের বিরুদ্ধে সমস্ত ধরনের ডকুমেন্ট কালেকশন করছেন, কোথায় কী করছেন না, শাপলা চত্বর হত্যাকাণ্ড ইত্যাদি নানান কিছু আসছে, এখন অনেক কিছু পুরানো জিনিস। কিন্তু উনি এই কথাটা বলার পরে এটা ইনভেস্টিগেশন না করে হঠাৎ করে ওনাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। সেটাতে কিন্তু একটা ব্যাপক সন্দেহ জনমনে আসছে যে উনি একটা কী কথা বললেন যার জন্য ওনাকে সরিয়ে দেওয়া হলো, বা ওটা কেন তৎকালীন সময় ইনভেস্টিগেশন করা হলো না। কাজে এখন কিন্তু অনেক ইফস অ্যান্ড বাটস এসছে যে পুলিশরা আসলে, আর যে গুলি করলো, যেটা পুলিশকে যদি কেউ অর্ডারও দিয়ে থাকে, সে যে গুলি করেছে সেটা কেউ দেখেছে যে 4 গুলিতে যে মারা গেছে সে ইনোসেন্ট লোক না, সে কে, মানে কেউ তো, এগুলো কনফিউশন আছে। যাই হোক, যেহেতু এটা এখন বিচারাধীন বিষয়, এটা আমরা কিছু বলতে চাই না, কিন্তু এটার ভিতরে এখন অনেক ধরনের কন্ট্রোভার্সি এসে গেছে এই আন্দোলনটা নিয়ে এবং সহিংসতা নিয়ে, নাশকতা নিয়ে। কে নাশকতা করেছে, নাশকতা করে থাকলে তারা যদি স্বীকার করেছে তাহলে সেগুলোর ইনকোয়ারি হলো না কেন? এবং একজন সমন্বয়ক তো এয়ারপোর্টে ধরা পড়লেন একটা AK-47 ম্যাগাজিন নিয়ে, আমরা শুনলাম, পরবর্তী বললো এটা না, AK-47 না, এটা পিস্তল। তখন কিন্তু আমি পেপারে স্টেটমেন্ট দিয়েছিলাম, আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে উনি যদি পিস্তল হয়, কবে ওনাকে পিস্তল ইস্যু করা হচ্ছে তার লাইসেন্স নাম্বার সহ আমাদেরকে জানানো হোক। তাহলে পিস্তল হলে তো আমরা জানবো, কেন ওই বয়সের একটা ছেলেকে হঠাৎ করে পিস্তল ইস্যু করা সরকারের পক্ষে নিয়ম নেই, নীতির বিরুদ্ধ। কাজে এটা পিস্তল কিনা আমরা জানি না। এটা যদি AK-47 হয় তাহলে উনি AK-47 কোথায় পেলেন? এখন ওনারা যেটা বলছেন অস্ত্রশস্ত্র নিয়ে ওনারা মাঠে ছিলেন এবং প্রস্তুত ছিলেন যুদ্ধ করার জন্য, সেই অস্ত্রশস্ত্রগুলো কোথায়? এবং সেই অস্ত্রশস্ত্রের জন্য ওনাদেরকে ট্রেনিং কে দিয়েছে, কে অস্ত্রশস্ত্র সাপ্লাই করেছে, কোথা থেকে এসছে? এখানে এসে যোগ হয়, এখানে এসে যোগ হয় যে না 24-এর আগে আর পরে। হ্যাঁ, না আমি বলছি এটার থেকে একটা জিনিস কনফিউশনটা সৃষ্টি হয়। এনারা বলছেন যে এনারা অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত ছিলেন এবং এখন এই অস্ত্রশস্ত্র সরবরাহ কে করলো? যেহেতু ওনারা বলেছেন, জামাত থেকে সরাসরি বলা হচ্ছে যে আমরা সর্বাত্মক সহযোগিতা, এবং আমাদের প্রাক্তন ডক্টর ইউনুস, প্রাক্তন অর্থপ্রদেশ প্রধান, উনি বলেছেন যে এটা ম্যাটিকুলাসলি ডিজাইনড। এবং এখন আবার আরেকজন সেদিকে দেখলাম, ফরহাদ মাজার বোধহয়, উনি বললেন যে এটা আবার আমেরিকানরা নাকি এটাকে একটা ইনভলভ ছিল, সরকার পরিবর্তন। কাজে সর্বত্র মিলে জিনিসটার মধ্যে অনেক কিছু রহস্য আসছে, যেগুলোর এখন সামনের দিকে হয়তো ইনকোয়ারি করলে এগুলোর হয়তো একটা পরিষ্কার ধারণা আমরা পাবো। আমরা এখন শিওর নই ব্যাপার। হ্যাঁ, যাই হোক, যেটি জানতে চাইলাম যে কি পার্থক্য হলো? দুঃখজনক ব্যাপার আর কি। আগে যেটা আমরা বললাম, খুব রূঢ়তা ছিল, সরকার খুব কঠিনভাবে অনেক কিছু দমন করেছেন, বিরোধী দলের উপর অনেক কঠিন ব্যবস্থা নিয়েছেন, জঙ্গি বলে অনেক কিছু করা হয়েছে, জঙ্গিদেরকে উপরে
করা হয়েছে এবং সব কিছু মিলিয়ে একটা ভীতির পরিবেশ ছিল, মানুষে সহজভাবে কথা বলতে ভয় করত। আমরা এখন দেখছি যে এটার থেকে কোনো পরিবর্তন হয়নি, এখনও ভীতির পরিবেশ আছে, এখনও ওই ভয় ভীতি আছে যে কোনো সময় যে কোনো জিনিস হতে পারে। আর সবচেয়ে বড় যেটা খারাপ হয়েছে সেটা হলো যে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে অনেক সাধারণ লোকের কাছে, যারা তখনকার সময়ও ছিলেন চাঁদাবাজিতে ব্যতিব্যস্ত অস্থির ছিলেন, নানান ধরনের অত্যাচারের শিকার হতেন, অনেক সময় অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতেন, তারা বলছেন যে পরবর্তীতে আমরা এই হ্যারাসমেন্ট এবং এই যে অরাজকতা ওটা আমাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে। আগে আমরা চাঁদা দিতাম, কিন্তু একবার চাঁদা দিয়ে আমাদের মোটামুটি একটা চেইন অফ কমান্ড ছিল। এখন বলছে যে চাঁদা দেওয়ার পরও 3 বার 4 বার চাঁদা দেওয়ার পরে আমার দোকানপাট লুট হয়ে যাচ্ছে, আমার কোনো নিরাপত্তা থাকছে না। আবার রিক্সাওয়ালা বলছে আমি সারাদিন কিছু ইনকাম করে বাসা যাবো, দেখা গেলো আমার ওখান থেকে ছিনতাই করে টাকা নিয়ে যাচ্ছে সব।